সিদ্দিকী এই মুহূর্তে বাংলা রাজনীতিতে সবথেকে চর্চিত নাম। কেই আব্বাস সোশ্যাল মিডিয়া ভাইজান বলে যাকে বিখ্যাত করেছে। আব্বাসের একটা ভিডিও লাখ লাখ ভিউজ। কি বলেন আব্বাস? কেন রাজনীতিকরা তাকে নিয়ে ব্যস্ত? তৃণমূল বিজেপি দু দলের নজর তার দিকে। বাম কংগ্রেসের সঙ্গে তিনি কথা বলছেন। আব্বাসের লক্ষ্য কি? আসুন কথা বলি আব্বাসের সঙ্গে। স্বাগত আপনাকে নিউজ 18 বাংলায় আব্বাস। ধন্যবাদ আপনাদের সকল ভিউয়ার্সকে। গত 5 বছর তো আপনাকে সেভাবে আমরা দেখিনি। ভোটের মুখে আপনি সভা সমিতি রাজনৈতিক দল ঘোষণা করছেন, কেন দরকার হচ্ছে? অ্যাকচুয়ালি দুঃখের সাথে বলতে হয়, রাজনীতির কথা না বললে তো মিডিয়া দেখাই না। কিন্তু তার আগেও আমি সোশ্যাল ওয়ার্কারের মধ্যে জড়িয়েছিলাম। কিন্তু সিএএ যখন বাহির হলো তখন আমি রাজনীতির বিষয় নিয়ে চিন্তা করলাম। তখন থেকে সোশ্যাল মিডিয়া এবং ন্যাশনাল মিডিয়াও কম বেশি আমাকে টুকটাক দেখাতে লাগলো। সোশ্যাল ওয়ার্ক বা সমাজের জন্য কাজ করার জন্য রাজনীতি করতেই হবে এমন তো কোনো বাধ্যতা নেই। অ্যাকচুয়ালি সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু আইন এমন তৈরি হচ্ছে যে আইনগুলো দেশের গণতন্ত্র এবং দেশের মানবতা এবং গরিব মানুষদের ঘরে ধ্বংস করার একটা ষড়যন্ত্র মনে করি। তাই আমাকে ভাবিয়ে তুলেছে যে জায়গা থেকে আইন তৈরি হয় সে জায়গায় ভালো ভালো মানুষকে পৌঁছানো দরকার। সেই উদ্দেশ্য করে এই প্ল্যাটফর্মে আসা। আপনার মনে হয় যে যে সংখ্যালঘু ভোট ব্যাংক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে এসেছেন গত বেশ কয়েক বছর ধরে, তারা আপনাকে আচমকে এই নির্বাচনের আগে ভোট দেবে, বেছে নেবে আপনাকে কেন? দেখুন, পশ্চিমবাংলার রাজনীতিতে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের কথা যখন আপনি বলছেন, এখানে সংখ্যালঘু বলতে মুসলিমদের ধরা হয়, কিন্তু সংখ্যালঘু বলতে আরও সম্প্রদায় আছে। এরা দেখা যায় শুধুমাত্র ভোটের জন্য ব্যবহার হয়েছে। আর মুসলিম সম্প্রদায়টা ফুরফুরা শরীফকে একটা খুব অন্তর থেকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। বিগত দিন প্রায় সময় দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের কাছে এসেছে, আমাদের পূর্বপুরুষরা সবার জন্য দোয়া করেছে, তারা অনেক আশ্বাস দিয়েছে, মানুষ এদোর ওরদোর করে ঘুরেছে। তো 10 বছরে দিদিমণির বিষয়টা ওটাও মানুষ আশা করে অনেকটা গিয়েছিল, কিন্তু তিনি যে অদাগুলো করেছেন সে অদার আমার নজরে খুবই ন্যূনতম আদায় হয়েছে। একেবারে হয়নি বলবো না, কিন্তু যতটা বলছে তার থেকে একেবারে সামান্য হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে মানুষকে যেভাবে ঠকানো হয়েছে, বা সামনে এনআরসি এনপিআর বা মানুষের শিক্ষা স্বাস্থ্য অন্ন বাসস্থানের যে দুরবস্থা, এই দিকে খেয়াল করে মানুষ নতুনভাবে একটা বাঁচতে চাইছে। সে জায়গাটা বিশ্বাসের জায়গা হিসাবে আমাকে তারা মেনে নিতে চাইছে। তা আপনিও তো এই আইনগুলোর বিরুদ্ধে বলছেন, মমতা ব্যানার্জিও এই আপনি যে আইন বললেন সিএ তার বিরোধিতা করছেন। তফাৎ কি দুজনের মধ্যে? মানুষ বিশ্বাস করবে কেন? অ্যাকচুয়ালি সিএর বিরোধী আমি করা সিএম এর করার মধ্যে তফাৎ আছে কিছু। যেমন সিএ আমি চাই হোক, কিন্তু নিঃশর্তে হোক, কোনো শর্ত সাপেক্ষে নাগরিকত্বের আইনের পক্ষে আমি নয়। আব্বাস, এটা তো স্পষ্ট যে আপনি যতগুলো আসনেই লড়ুন আপনি সরকার করতে পারবেন না। সে রাজনৈতিক দল হোক, যে ফ্রন্টই আপনি তৈরি করুন। তাহলে আপনার লক্ষ্যটা কি? মানে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এটা বলা রাজনৈতিক মহলে চর্চা যে আপনি বিজেপির বি টিম। ন্যাশনাল ফ্রন্টে যদি দেখি মিমকে বলা হয় বিজেপির বি টিম, তাহলে এখানে আপনি বিজেপির সি টিম হবেন। এগুলো বলছে একমাত্র আমি মনে করি যারা টিএমসি পার্টি করছে তাদের বক্তব্য এটা। অ্যাকচুয়ালি বর্তমান টিএমসি যে পার্টিটা সেটাই তো খোদ বিজেপি একটা, তারাই তো বিজেপিকে বাংলায় এনেছে। অতএব তারা মানুষকে বোকা বানাচ্ছে যাতে আমার থেকে মানুষ সরে যায়, এই ষড়যন্ত্র তারা চালাচ্ছে। দ্বিতীয় নম্বর, আপনি বললেন 60টা সিটলে তো কি 80টা সিটলে তো আপনি সরকার করতে পারবেন না। দেখুন, এই বিষয়টাকে আমি দুদিকে বলবো। একটা বিষয় হচ্ছে সরকার করতে পারবো না ভাবাটা ভুল। এমন জায়গা হতে পারে দেখা যাচ্ছে কেউ একাগ্রগরিষ্ঠ হতে পারছে না, তখন আমি ফ্যাক্ট হয়ে দাঁড়াবো, একটা বিষয়। দ্বিতীয় বিষয় ইন্টারাপ্ট করলাম। ধরুন আপনি 40টা আসনে জিতলেন, তৃণমূলেরও প্রয়োজন রইল, বিজেপিরও প্রয়োজন রইল, আপনি কাকে সমর্থন করবেন তখন? তখন জনগণের রায়টা মেনে নেবো, জনগণের সঙ্গে আলোচনা সে সময় করবো। দ্বিতীয় আমি যে বিষয়টা দেখছি, ধরুন আপনার আদর্শ নেই, আপনি তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে সভায় গরম গরম বক্তৃতা দিচ্ছেন, বিজেপির বিরুদ্ধেও কখনো বলছেন, তো আপনার আদর্শ তখন কোথায় যাবে? সবটাই সিটের হিসেবে মাপবেন না? তখন ওই বললাম জনগণ নিয়ে তখন এটা ভাবা যাবে। কেন, সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু করতে হয়, তবে যাই করি আদর্শ বিক্রি করে নয়। তখন এমনও হতে পারে যে আমাদেরই দাবি দাবার একটা বড় পার্ট কিছু থাকবে, সেটা সময় বুঝে যাবে। আমাদের সংসদীয় কাঠামোয় একজন এমএলএর রোলটা ডেফিনেটলি তার উচ্চতর স্তরে নিয়ে যাওয়া। তিনি বিধানসভায় প্রশ্ন তুলতে পারেন, কিছু আর্থিক সংস্থানের ব্যবস্থা করতে পারেন। একজন এমএলএ এর থেকে বেশি কি করতে পারেন? আপনি যে পরিবর্তনের আশা দেখাচ্ছেন, আপনার সভা সমিতির বক্তব্যগুলোতে আপনি নিজেকে মাসিহা খাদেম এই বলে পরিচয় দিচ্ছেন,
কিসের ভিত্তিতে? কি আছে আপনার হাতে? আপনি কি করতে পারবেন মানুষের জন্য? দেখুন, আজকে এটা অরাজনৈতিক সংগঠন হিসেবে যদি মানুষের সেবা করা যেতে পারে, তাহলে একটা এমএলএ হয়ে সে এক যেমন সরকারি কোটা থেকে তার যে অ্যালট আছে, যেটা টাকা আসবে সেটা থেকে যেমন সেবা করতে পারে, তারপরে তার এলাকায় যেসব মানুষ আছে সে সকল অর্থশালী মানুষদের করে সাথে করে নিয়েও মানুষের সেবা করতে পারবে। 3 নম্বর কথা, এই 40 জন মানুষের বিরুদ্ধে কোনো আইন হলে সেখানে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইও তো করতে পারবে, বলার তো কেউ থাকবে। নেই মামা থেকে তো কানা মামা ভালো। দল ঘোষণার পর আপনি মনে করেন যে বাম বা কংগ্রেস আরো বেশি আগ্রহী হবে আপনাদের নিয়ে? দেখুন, যখন আলোচনা হয়েছিল তখন একটা কথা এসেছিল, সেটা হচ্ছে আপনি দলটা ঘোষণা করুন, তারপরে আমরা একটা টেবিলে বসে আলোচনার দিকে আরও বেশি আগাতে পারি। সেই সূত্রে বলছি যে দল ঘোষণার পরে হয়তো তাদের একটা মোটিভ চিন্তাধারা হয়তো একটু বাড়তে পারে। কংগ্রেসের কার সঙ্গে, বামেদের কার সঙ্গে কথা হয়েছে আপনার? দেখুন, অদিতদাও এসেছিল, মান্নান সাহেবও এসেছিল, এবং উনি যে মারা গেলেন সোমেন মিত্র সাহেব, ওনারও সন্তানের সঙ্গে কথা, উনি এসেছিলেন। রোহন। হ্যাঁ, রোহন। আর বামফ্রন্টের সুজনদার সঙ্গে কথা হয়েছে, উনি আলোচনা করেছেন। বাকিটা সবটাই আলোচনার মধ্যেই আছে। মিম থাকছে না? থাকছে না, অপেক্ষা করুন, সময় এলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাধ্যমে, আপনারা তো আমাদের প্রেস বন্ধু, আপনাদের মাধ্যমে জনগণের কাছে অবশ্যই খবর পাঠাবো আমরা। মিমের সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিতি ভোট কাটুয়া, এখানে অলরেডি আপনাকে সেই পরিচয় দাগাচ্ছেন রাজনীতিকদের একাংশ। করতেই পারে, এটাই তো আমার ভারত মহান, যে মানুষের বাক স্বাধীনতা আছে। মিথ্যা কথা বললেও এদেশে কোনো জরিমানা ফাইন হয়নি, এটা হতে পারে, এটা বলছে। তবে যারা বলছে তারা কারা জানতে হবে। একমাত্র টিএমসি পার্টির লোকেরাই ওই আওয়াজটা তুলছে। উদ্দেশ্য এটাই, মানুষকে ভুল বুঝিয়ে আমার থেকে সরিয়ে রাখা। এবার আপনি নিজের ফ্রন্ট দিয়ে কোথাও একটা ভোট কেটে তৃণমূলের ক্ষতি করে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছেন। অ্যাকচুয়ালি ঠিক তেমনটা নয়, মানুষের স্বাধীনতা আছে বলার, বলছে। অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছিলাম রাজ্য সরকারকে যে আজকে যেভাবে আপনাকে বিশ্বাস আমরা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে আপনার ছায়াতলে আস্তে 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 বিজেপি বড় হচ্ছে। সেই জায়গা থেকে আপনার ওপরে সম্পূর্ণ আর ভরসা করতে পারছি না। আমাদের নিজেদের ঘরে নিজেদের মতো ভাবতে হবে। আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা কোথায় যাব যদি বিজেপি এসে আমাদের ঘরে তাড়িয়ে দেয়? আমরা বলতে এখানে মুসলিম, দলিত, আদিবাসী, গরিব, হিন্দুদের কথা বলছি। তো সেই জায়গায় আমার 44টা ক্যান্ডিডেট থাকবে। আপনি যদি কী করছেন না করছেন সেটাও যেমন একটা দেখার বিষয়। আপনি যদি কমজোরি হন তাহলে আমার মানুষগুলো আপনার সঙ্গে সাথ দিয়ে লড়াইও করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আসন নিয়ে আলোচনা তো হয়েছিল আপনাদের, সরে এলেন কেন? আপনি আলাদা ফ্রন্টের কথা ভাবলেন কোন পয়েন্টের ওপর দাঁড়িয়ে? যখন আলোচনা করা হয়েছিল তখন তারা যখন দেখছি যে তারা তাদের মতো করে ভাবছে, তারা তাদের মতো চলবে, তো তাদের যদি ভাবার স্বাধীনতা থাকতে পারে তাহলে আমার ভাবার স্বাধীনতা নেই কেন? তাই আমি তখন ভাবলাম যে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে বিশ্বাসের মানুষের না ক্ষতি হয়। তাহলে সেই যে মানুষকে বাঁচাতে চাইছি তাহলে সেই জায়গাটা ঠিক রাখতে হবে। তখন আমি ভাবলাম চলো আদিবাসী, দলিত মতো আরও যেসব পিছিয়ে পড়া মানুষ আছে তাদের কোনো একটা ফন্ড করে আমি আমার কর্মসূচি আগিয়ে যাই। যার ইচ্ছে যাবে সে আসবে। আজ পর্যন্ত সেখান থেকে কোনো রেসপন্স আসে না, শুধু বলেছে, কয়েকবার বসেও ছিল ঠিক আছে দেখা যাচ্ছে, দেখে যাক, তারা তাদের ব্যাপার, কিন্তু আমরা আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। যদি ভোটের আগে আবার সাড়া আসে, আপনি যেমনটা বলছেন, যাবেন তৃণমূলের সঙ্গে হাত ধরবেন? দূরত্ব অনেক হয়ে গেছে। তারপরে সবচেয়ে বড় কথা, টিএমসি পার্টি বর্তমান কে চালাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না, কার সঙ্গে মিটিংয়ে বসবো সেটাই বুঝতে পারছি না। অতএব অনেকটা দূরত্ব হয়ে গেছে। বাংলা স্থিতাবস্থায় বিশ্বাসী। আমরা বিভিন্ন ভোটের যে পরম্পরা দেখেছি তাতে মানুষ যাকে বেছে নিয়েছেন তার পক্ষে ঢেলে ভোট দিয়েছেন। আপনার প্রয়োজনীয়তা নাও থাকতে পারে সেক্ষেত্রে। দেখুন, হ্যাঁ, এটা সত্য কথা, বাংলার মানুষ যার পিছনে দৌড়েছে তাকে সব দিয়েছে। এটা আমি মনে করি এই জায়গা থেকেই আমাদের ঘরে ফিরে আসতে হবে। যখন একটা মানুষকে আমরা সব দিয়ে ফেলি, সেই মানুষটা তখন মনে করে আমার তো আর কোনো বাধা নেই, নিজেকে একটা সব কিছু মনে করে। তো এই জায়গাটা যদি আমরা দেখা যায় কোনো মানুষের চাহিদা রেখে তাকে দিই, তাহলে সেই মানুষটা কোনো পাপ করার আগে একবার ভাববে যে আমার কিছু হলেই ক্ষতি হতে পারে। আপনাদের নজর মূলত 2 চব্বিশ পরগনা, নদিয়ার কিছুটা অংশে। কেন এই 2 চব্বিশ পরগনা, স্পেশালি দক্ষিণ 24 পরগনা টার্গেট করলেন? এমনটা ঠিক নয়। হয়তো আপনারা ভাবতে পারেন এই 2 চব্বিশ পরগনা বা নদিয়া এই জায়গায় প্রোগ্রামটা আপনি ঘন ঘন করছেন, এই জন্য ভাবতে পারেন। অ্যাকচুয়ালি আমি যে প্রোগ্রামগুলো এখন করছি কোনো ধর্মসভা, এই ধর্মসভা আমার 1.5 বছর 2 বছর আগে থেকে আমাকে প্রোগ্রাম বুক করতে হয়। সেসব বুক ছিল, আমাদের একটা সিস্টেম আছে। 2 ঈদের পরে মালদা মুর্শিদাবাদের দিকে হয়,
তারপরে চলে আসে নদিয়া, এইসব এলাকায় যত গরমের দিকে চাই তখন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এদিকে চলে যায়। ঠিক এইভাবে আমাদের প্রোগ্রাম প্রতি বছর সেটিং থাকে। মালদা মুর্শিদাবাদে তো আপনার কোনো প্রোগ্রাম এখনো দেখলাম না। ওই যে বললাম যে আমাদের ওই প্রোগ্রামগুলো হয়। কবে হবে ডেট বলতে পারবেন? দুই ঈদের পরে। এখন তো ধর্মীয় প্রোগ্রাম করছি। আপনি এটা অস্বীকার করতে পারেন যে দক্ষিণ 24 পরগনা, যেখানে 31টার মধ্যে 29টা তৃণমূল পেয়েছে গত বিধানসভায়, তৃণমূলের এত স্ট্রং হোল্ড, বিজেপি ঢুকতে পারছে না, সেখানে কোথাও আপনি টার্গেট করে সেখানে ঢুকে বিজেপিকে একটু হলেও জায়গা করে দেওয়ার চেষ্টা করছেন? না, এমনটা ঠিক আমার চিন্তা ভাবনা নেই। আমি নিজে গরিব অসহায়দের জন্য আমি নিজের চেষ্টায় খেলতে নেমেছি, নিজের চেষ্টায় আমি লড়তে নেমেছি। গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাব নিজের চেষ্টার জন্য, নিজের মানুষ যে অসহায় গরিব আছে ওদেরকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য। এবার যদি বারবার কেউ মনে করে যে কারো জন্যে কারো ক্ষতি হবে, আমি তো মনে করি টিএমসি আমি যেখানে প্রার্থী দেবো সেখানে না দিলে ভালো হয়, কেন টিএমসি আমার ভোট কাটবে। মালদা মুর্শিদাবাদে মিমের অলরেডি সংগঠন আছে, তাই আপনার নজর ওদিকে নেই, এটাও আপনি অস্বীকার করবেন? না না, সেরকম ঠিক ব্যাপার নয়, সব জায়গাতেই আমার কাজ চলছে। বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ তিনি কয়েকদিন আগেই দলীয় অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন মিম বিহারে বিজেপিকে ভোট কেটে সুবিধা করে দিয়েছে, পশ্চিমবঙ্গেও করবে। সেই মিম আপনাকে পাশে বসিয়ে বলছে আমরা আব্বাস ভাইকে সামনে রেখে লড়ব। ধরুন আপনার কে একজন কেউ বিশ্বাস করেছে, আপনাকে কেউ একজন ধরুন বিশ্বাস করেছে, আর আপনি আমার সঙ্গে মিশে আছেন, এটা জানলে তার বিশ্বাসের কোনো একটা জায়গায় ক্ষতি হবে। আমি যদি আপনার সঙ্গে মিশে নাও থাকি তারপরেও কিন্তু আপনাকে তার নজরে ফেলার জন্য বলবো উনি আমার দোস্ত হয়। ঠিক তেমনই মুসলিম সমাজের কাছে বিজেপিকে একটা আতঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু আমার নজরে বিজেপি শুধু মুসলমানদের জন্য আতঙ্ক নয়, উনি দেশবাসীর জন্য আতঙ্করা। 21-এর আগে আপনার মনে হলো আপনি রাজনীতিতে আসবেন। গত 5 বছর আপনি মানুষের সেবা করেছেন, দাবি করলেও রাজনীতির হাত ধরেননি। সেই অঙ্কটা কি মানুষ তো জানতে চাইবেন। দেখুন, যে তালাটাকে খুলতে গেলে যে চাবি দরকার সে চাবিটা তো নিতে হবে। আজকে দেখা যাচ্ছে মিথ্যা কেস বলুন, তারপরে কত গরিব মানুষ তাদের মেয়েদের বিবাহর জন্যে পয়সা জোগাড় করতে না পারে আত্মহত্যা করছে, তারপরে কত বোন দেখা যাচ্ছে সংসারের নানান সমস্যা হচ্ছে, আইনি কোনো আশ্রয় পাচ্ছে না। তা সেই জায়গায় আমি ভাবছি যে আমার হাতে গোটা 50-60 এমএলএ থাকে, আইনের যদি একটা আশ্রয় পাই তাদের দ্বারা দিয়ে আমি কাজ করাতে পারবো, এটা একটা চিন্তা ভাবনা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, দেখুন যে যে ডিপার্টমেন্টে আছে ওই ডিপার্টমেন্টের মানুষকে কিছু শিক্ষা দিতে গেলে বা কিছু ভুল করলে তাকে রুখতে গেলে সেই ডিপার্টমেন্টের মানুষকে দিয়ে করা দরকার। তা রাজনীতির প্ল্যাটফর্ম যদি না তৈরি করতে পারি তাহলে সেটা করতে পারছি না। না, অঙ্কটা কি এরকম হতে পারে যে আপনি শুধু মাইনরিটি মানে সংখ্যালঘু বলছেন না, আপনি মতুয়া ধরছেন, মানে এসসি এসটি ওবিসি পুরো কমিউনিটিটাকে ধরছেন। এটা এই মুহূর্তে সমস্ত ডমিনেন্ট রাজনৈতিক দলগুলোরও টার্গেট, কারণ 50% বেশি এই মোট ভোটটা। এটার যদি অনেকটা আপনি নিজের দিকে টানতে পারেন বা কিছুটাও টানতে পারেন, তাহলে আপনি যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা প্রয়োজনীয় এলিমেন্ট হতে পারবেন। আপনি সেই অঙ্কে এগোচ্ছেন, দর কষাকষির জায়গাটা আপনার সুবিধা হবে, সেই অঙ্কে এগোচ্ছেন। দেখুন, দর কষাকষি বলার উদ্দেশ্য হচ্ছে 294 জায়গাতে আমি প্রার্থী দিচ্ছি না, কিন্তু বাকি অনেক জায়গায় ধরুন আমার ভালোবাসার মানুষ আমার কর্মকাণ্ডকে জাতি ধর্ম নির্বিশেষে পছন্দ করছে, একটা বিশ্বাসের পাত্র তৈরি হয়েছি। তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে সেই সকল যারা আমাদের সঙ্গে আসবে সিট সমঝোতায় বা যা কিছু, তাদের সঙ্গে তাকে সেখানে সাপোর্ট করলাম এই উদ্দেশ্যে। এবং দেখা যাচ্ছে আমি ধরুন এক জায়গায় প্রার্থী দিলাম, সেই জায়গায় যদি টিএমসি না দেয় বা বাম কংগ্রেস না দেয় তাহলে একটা অংশে ভোটটা কাটছে না, তাহলে সেই জায়গায় আমার জন্য সুবিধা হবে। যেখানে তারা দিচ্ছে আমি দিলাম না তাদের জন্য সুবিধা হবে। এখানেই তো প্রশ্নটা আরো আসছে, বিজেপি মঞ্চ থেকে দাঁড়িয়ে ওপেন বাম কংগ্রেসকে বলছে ভোটটা আমাদের দিন, বিজেপিকে দিন। আপনারও সেটাই লক্ষ্য যে ভোটটা না কেটে যদি একসঙ্গে লড়া যায়। কিন্তু দেখুন, অন্য কেউ বলছে সম্পূর্ণ দিয়ে দিন আপনারা পিছিয়ে চলে যান, আমি সেটা বলিনি। আমি বলতে চাইছি আসুন একে অপরের সহযোগিতা করি, আমি আপনার সহযোগিতা করব, আপনি আমার সহযোগিতা করবেন। আপনি কোন দলকে সহযোগিতা করতে চাইছেন? যে আমাদের কথা বুঝবে, যে আমাদের শর্ত সাপেক্ষ বুঝবে, যে আমাদের সঙ্গে আসা প্রয়োজন মনে করবে, তার সাথে আমরা বন্ধুত্বের হাত বাড়াবো। মানে সেটা তৃণমূলে হতে পারে? সেটা এভাবে আমি খুলে বলতে পারছি না, তবে তৃণমূলের দূরত্বটা অনেকটা বেশি হয়ে গেছে। বিজেপির সঙ্গে দূরত্বটা কম, বিজেপির চান্স বেশি কাছাকাছি হওয়ার। বিজেপির ফ্যাক্টটা হচ্ছে ওনারা তো দেশের বর্তমান যা করছে দেখা যাচ্ছে ওনারা দেশের ক্ষতি করছে, অর্থাৎ দেশের যারা ক্ষতি করে তাদের সঙ্গে তো সমঝোতা করা বা যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।
এখানকার যে মুসলমান সম্প্রদায় তাদের চারিত্রিক গঠন বিহার বা উত্তরপ্রদেশের মুসলমানদের চারিত্রিক গঠন থেকে বেশ খানিকটা আলাদা। কারণ প্রথমত বাংলা এমনি রাজনীতি সচেতন একটা রাজ্য, দ্বিতীয়ত এখানে লেফট লিবারেলের একটা প্রভাব রয়েছে, মানে একটা গোটা কমিউনিটিকে বুঝিয়ে তাদের একদিকে মোটিভেট করা, মোবিলাইজ করে ভোট দিয়ে দেওয়ানো এখানে শক্ত। আপনি কতটা আশা দেখছেন? এত তো সভা সমিতি করছেন। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক লাইভ আর ভোট দুটোকে কি আপনার এক মনে হচ্ছে? ভিউজ আর ভোটে তফাৎ কি? দেখুন, আমরা সার্ভেও করেছি, আমরা গ্রামে গ্রামে বুথ লেভেলে আমার সংগঠন আছে, কর্মী আছে, সার্ভে করেছি, সেখান থেকে একটা ভালো রেজাল্ট বেরিয়েছে। আর একটা কথা, যে বিহারের মুসলমান আর বাংলার মুসলমান দুটো পার্থক্য আমি মানি না। আমি এতটুকু মানি, মুসলমান সে যে হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশা কদমে চলে, যে শান্তির কথা বলে, যে মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, অসহায়কে আশ্রয় দেয়, সেই মুসলমান। অতএব মুসলমান সে সর্বসময় চায় যেখানে গেলে শান্তি হবে, সেই রাস্তাটাকে তারা পছন্দ করে। আর তৃতীয় নম্বর কথা, পশ্চিম বাংলার মুসলমান এক কথাতে আমাদের ঘরে, অর্থাৎ ফুরফুরা শরীফের হজরত মোজাদ্দেদ-জামান দাদা হুজুরের মুখের দিকে চেয়ে, আমি তেনার চতুর্থ প্রজন্ম, আজ প্রায় 10 বছর ধরে তার সাথে আমি মিশছি পড়াশোনার পরে। এই 10 বছরে তারা আমাকে মানে কি বলবো, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসা দিয়েছে, ভালোবাসছে। আমার কিছু হলে তাদের চোখের পানি দেখেছি, তারা পেরেশান হয়ে যায়, তারা সেই দিন খাওয়া দাওয়া পর্যন্ত করে না। এই যে তাদের ভালোবাসা আমাকে বাধ্য করেছে যে আমি তাদের জন্য শুধু দোয়া আর মানে ধার্মিক শিক্ষাটা দেবো, এতটা না করে আমি সাথে মানে এটা শুধু করে ছেড়ে দেবো তা নয়, এর পাশাপাশি ভাবছি তাদেরও যেন শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, উন্নয়ন হয়, সে বিষয়টা নিয়ে ভাবছি। আর আমি যখন একজন মুসলমান, আমার ইসলাম শিখিয়েছে যে মানুষের উপর দয়া করে না সে মহান স্রষ্টার দয়া পাবে না, তাই আমি দেখছি এদের পাশাপাশি দলিত, আদিবাসী, হিন্দু ব্যাপক একটা অংশ তারাও পিছিয়ে আছে। তো এই উভয় সম্প্রদায়ের মানুষের নিয়ে আমি এই কাজ করতে চলেছি। আপনি যেভাবে এগোচ্ছেন এই ভোটে কতগুলো আপনার এক্সপেকটেশন যে আপনি জিতবেন, কতগুলোতে দিচ্ছেন প্রার্থী, আর আপনি নিজে প্রার্থী হচ্ছেন কি? প্রথম কথা, আমি নিজে প্রার্থী হচ্ছি না। দ্বিতীয় নম্বর কথা, ইভিএম যদি না থেকে ব্যালটে ভোট হয়, 60টা দিলে 60টা জিতবো, 80টা দিলে 80টা জিতবো। দিচ্ছেন কটায়? এখন নির্দিষ্ট করে আর বলতে পারছি না। কেন? আমার প্রতিদিন পজিশনটা বাড়ছে। মানে আপনি কি কিং মেকার এবারে নির্বাচনে? চেষ্টা করছি। যদি আপনার প্রয়োজন না পড়ে, আমি আবার যেটা বললাম, আপনার সমস্ত আশাটাই তো তখন জলে যাবে। আপনি যেভাবে এগোচ্ছেন, কোনো রাজনৈতিক দলেরই হয়তো আপনাকে প্রয়োজনই হলো না। তারপরেও তো আমি আমার জায়গাতে তো সরছি না। তবে আমি এতটুকু জানি, আমি নিরাশ হব না, মানুষ আমাকে নিরাশ করবে না। আর সবচেয়ে বড় কথা, আমি আশা করেছি মানুষের দোয়া, ভালোবাসা, আশীর্বাদ, কিন্তু জিতা হারটা একমাত্র আশা করেছি মহান স্রষ্টার কাছে। আপনি ইলেকশনের রেজাল্ট আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না আগে থেকে, কিন্তু যদি সত্যি ভোট কাটার দায় আপনার ঘাড়ে চাপে, যে মানুষদের কাছে আপনি এখন যাচ্ছেন, বক্তব্য রাখছেন তাদের সামনে, যারা গ্রহণ করছেন আপনাকে এখন, তারা আপনাকে এর পরে কীভাবে গ্রহণ করবেন সেটা ভেবে ভয় হয় না আপনার? আপনি তো মাসিহা হয়ে উঠছেন ক্রমশ তাদের কাছে। ভালো কাজ করতে গেলে বাধা আসবে। আমি যখন অন্তর থেকে পবিত্র, আমি বিশ্বাস করি সব কিছু ফাইসাল্লাহ স্রষ্টার হয়, তিনি যেটা চাইবেন সেটাই হবে। আমার যদি মনে পাপ থাকে অবশ্যই আমি মিটে যাব, আর মনে যদি পবিত্র থাকে অবশ্যই আমি আরও আগে যাব, মানুষের কাছে আরও প্রিয় হব। যারা আসেন আপনার সভায় আপনার কথা শুনতে, তারা তো আপনি বলেন মানুষ তাতে চার্জড আপ হয়, গরম বক্তৃতা যাকে বলে, মানুষকে মোটিভেট করানোর মতো, কিন্তু তারা আব্বাসকে দেখতে যায় না, তারা সত্যি আপনার মতবাদটাকে ভরসা করে সেটাকে আঁকড়ে ধরতে যায়। ব্যক্তি আব্বাসকে দেখতে যায়, যে আব্বাসকে দেখতে এলাম সে খুব সোশ্যাল মিডিয়ায় হিট, এটা মনে হয় না আপনার? না, আমি কিন্তু মানুষকে শিক্ষা দিই। আব্বাস সিদ্দিকীকে তোমরা দেখো, যে এই ভাষাটা আব্বাস সিদ্দিকী বলছে, সেই কাজটাকে তোমরা ফলো করো, সেরকম তোমরা হও। অতএব আমার কাজ, যে কাজটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার, যেটা হচ্ছে মানব প্রেম এবং দেশপ্রেম, তো সেই জায়গাটায় আমি মানুষকে শিক্ষা দিই, তোমরা এই কাজগুলোকে ফলো করো, এই কাজগুলোকে দেখে তোমরাও এরকম তৈরি হও। আর গরম বক্তব্যের কথা যেটা বলছেন, দেখুন একজন গার্জেন বলেন বা ভাই বলেন বা সন্তান বলেন, আমি চেষ্টা করি ঘুমন্ত মানুষগুলোকে জাগাবার। কেন এই মানুষগুলো ঘুমিয়ে আছে বলে এরা শিক্ষাতে আজকে কত পিছিয়ে যাচ্ছে। আমি যদি মুসলমানের কথাই বলি, সমীক্ষা বলছে দলিত, আদিবাসীর থেকেও শিক্ষায় পিছিয়ে মুসলমান। যে সমাজে শিক্ষা থাকবে না সে সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না।
তো একটা যেমন আমি সমাজের জন্য দায়বদ্ধ হয়ে আছি, আর একটিকে তেমন দেশবাসী হিসেবে দায়বদ্ধ হয়ে আছি। উভয় দিকটাকে আমি খেয়াল করে এই পিছিয়ে পড়া মানুষগুলোকে তুলে আনার জন্যে আমি তাদেরকে ভাষাটা হয়তো একটু জোরে বলি বা তেরে বলি, এটা আমার হয়তো একটা হয়ে যায়, তবে মনে কোনো হিংসা বা খারাপ চিন্তা ভাবনা নাই। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়লো কি করে আপনার, আসন রফা ছাড়া? দেখুন, আমি ভেবেছিলাম যে গভর্নমেন্ট এসেছে, তার মধ্যে যেসব মানুষগুলো খারাপ কাজ করছে, অ্যাকচুয়ালি ওগুলো তো লাল টিএমসি, অর্থাৎ লালের সেই যারা দুর্নীতি করার জন্য লালগুলো পচলো, তারাই তখন টিএমসিতে আশ্রয় পেয়েছে। টিএমসি যারা প্রকৃত কর্মী ভালো, যা টিএমসিকে জন্ম, যে তারা তখন জেল খাটছে না, বাইরে পড়ে আছে বেশিরভাগটা। তা আমি ভেবেছিলাম যদি এগুলোকে সব বাদ দিয়ে নতুন করে একটা পরিবেশ তৈরি করে যদি রাখা যায়, চলো নতুন করার করে কী হবে, সব যে আসবে দেখেন না, আজকে যদি বিজেপি আসে, বিজেপিতে কারা যাচ্ছে, সেই টিএমসির লোকগুলোতে যাচ্ছে, যাদের অত্যাচারেই মানুষ তো অতিষ্ঠ হয়েছে, তারাই তো আবার চলে যাচ্ছে। তো একই জিনিস হলো, তো শুধু জামা পাল্টে নেওয়া, দল পাল্টে নেওয়া, ব্যক্তি তো আর পাল্টাচ্ছে না। কিন্তু আমরা যেটা করতে চাইছি এখানে সম্পূর্ণ নতুন, একেবারে নতুন মুখ, নতুন মানুষকে নিয়ে, যাদের কোনো করাপশন বা দাগ নাই, এই সকল মানুষকে নিয়ে আমরা চলতে চাইছি। এই তো বললেন রাজনীতির হাত ধরবেন, যার প্রয়োজন হবে তার দিকেই যাবেন। আমাদের যে প্ল্যাটফর্মটা দেখুন, আমি বললাম যে 294 জায়গায় দিবার মতো আমরা প্রথমবার, হয়তো সব জায়গায় দিবার মতো ক্ষমতা, অনেক কিছু বাধা বিঘ্ন থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, সেখানেও পারছি না। তাহলে বাকি জায়গায় তো আমাদের ফ্যান ফলোয়ার আছে, তুলনামূলক মন্দের ভালো যখন, সে যখন আমাকে একটুখানি হাত বেরিয়েছে বন্ধুত্ব, তার উপরে এহসান করা দরকার, সে এহসানের খাতিরে তাকে দেখাচ্ছে, সেই জায়গাটা আমরা সাপোর্ট করে দিলাম, এটাই মূল উদ্দেশ্য। যারা এতদিন তৃণমূল এবং মমতাতে ভরসা রেখেছেন, তাদের কাছ থেকে কীরকম রেসপন্স পাচ্ছেন? সে সকল মানুষ যোগাযোগ করছে, তাদেরকে আমরা বলেছি তোমরা আসো অবশ্যই, তাদের সঙ্গে কথাবার্তাও আমরা চলছে। মানে যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ, যারা বামের অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে চেয়েছিল, অর্থাৎ বামের যে ব্যক্তিগুলো অত্যাচার, একটা দলে তো সবাই খারাপ হয় না, যে ব্যক্তিগুলো অত্যাচার করেছিল তারা যখন টিএমসিতে চলে এসছে, তখন এরা আর জায়গা পাচ্ছে না, এদের উপর জুলুম করছে, এরা বাড়ি ছাড়া বা জেল খাটছে বা বিভিন্ন অত্যাচারে, তারা বিভিন্ন সূত্রে যোগাযোগ করছে, কথা চলছে, তাদেরকেও বলেছি আসুন, ভাবা যাবে, দেখা যাবে। শেষ প্রশ্ন, আপনি ভালো ওরেটার, আপনি বাগ্মী, মানুষকে অনেকক্ষণ আপনার কথা শুনিয়ে আপনি বসিয়ে রাখতে পারেন, তার বেশি কিছু না, একটু বেশি অ্যাসপায়ারিং হয়ে গেছেন, আপনার সেই বাগ্মিতা দিয়ে রাজনীতির লড়াইয়ে নামতে চেয়ে কি উত্তর দেবেন? দেখুন, আমি কি স্বাভাবিক সামনের মানুষরাই বেশি বুঝবে, তবে আমি একজন স্বাধীন দেশের নাগরিক, স্বাধীনভাবে ভাবতে পছন্দ করি, মানুষকে ধোঁকা দেওয়ার কোনো ইচ্ছা নেই, আর ধোঁকা দিন আর কারোর সাথে ধোঁকা খাবো না আশাটাও রাখি। সেই জায়গায় আমি ভাবছি, বলছি, এবারে মানুষ কতটা গ্রহণযোগ্য করবে সেটা মানুষের ব্যাপার। তবে জুলুম করে, লুট করে, মানে বন্দুক দেখিয়ে, বোম দেখিয়ে ঘরে ভাবি না, ভোট দিবি না, যদি এটা বন্ধ করতে পারে কোনো রাজনীতি দল, আমি চ্যালেঞ্জে আসতে রাজি আছি। ইতিহাস তৈরি হবে 2021 বাংলায়, ইনশাল্লাহ। আপনি বলছেন যে এটাই হয়ে এসেছে, এটাই বাংলা ট্র্যাডিশন? অবশ্যই অবশ্যই হচ্ছে, এটা হয়ে এসেছে বা হচ্ছে, এখনো হচ্ছে। 21-এর নির্বাচনে সে আশঙ্কা রাখছেন নাকি ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের দাবি রাখছেন? আশা রাখবো যেন এটা না হয়। এবার কি ঘটবে সরকার তো আমার হাতে নাই, আমি ছোটোখাটো মানুষ, চেষ্টা করছি মানুষের খেদমত করার। তবে সেইটা আশা করতে পারি একজন নাগরিক হিসাবে, গণতান্ত্রিক দেশে গণতন্ত্রভাবে ভোট হওয়াটা দরকার। এটা গণতন্ত্রের নামে, মানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এটা কোনোদিন, এটা রাজতন্ত্রকে হলে মানা যায়, গণতন্ত্র ভোটের মানায় না। আব্বাস, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আব্বাস সিদ্দিকী এই মুহূর্তে তিনি সব রাজনৈতিক দলের পাখির চোখ হয়ে আছেন, কারণ তিনি কতটা ভোট কাটবেন, আদৌ ভোট কাটতে পারবেন কিনা, ভোট কাটার পরবর্তী পর্যায়ে কি সমীকরণ দাঁড়াবে, তিনি কোন রাজনৈতিক দলের হাত ধরবেন, নানা সমীকরণ আমরাও তাকিয়ে থাকলাম। তবে আব্বাসের সঙ্গে আজ কথা শেষ হলো না, পরবর্তী পর্যায়ে যত এগোবে, আব্বাসের দল যত এগোবে, আমরা নজর রাখবো, তার সঙ্গে আমরা আরও কথা বলবো, আর ভোটের পর তো বটেই। এখন এ পর্যন্তই, সঙ্গে থাকুন নিউজ 18।